উপদেষ্টার পদমর্যাদায় একজন বিদেশি নাগরিক, উনি দ্বৈত নাগরিক, বাংলাদেশেরও নাগরিক আবার আমেরিকারও নাগরিক। উনি মিস্টার আলী রিয়াজ, উনি বিভিন্ন জায়গায় যেহেতু উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদায় আছেন, উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেশের, যে সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করছেন এবং সেখানে উনি বলছেন যে কিভাবে হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে। মিস্টার আলী রিয়াজকে আমি প্রশ্ন করতে চাই, বৈষম্যহীন অর্থ বুঝেন? উনি একটু বিদেশে লেখাপড়া করেছেন, বিদেশে মাস্টারি করেন, ওখানেই থাকেন, মাঝে মাঝে বাংলাদেশে আসেন। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ পাবে আপনি গ্যারান্টি দিচ্ছেন? আপনি তো নিজেই এই দেশকে ওন করেন না ভাই। আপনি অর্ধেক বাংলাদেশি, অর্ধেক আমেরিকান, এবং আপনি যখন জুলাই সমাপ্ত করেন তারপরে আপনি আমেরিকান আবার দূত দেখা করে আসেন, দেখেন ম্যাডাম যা বানালাম, জাহেদ স্যার যা বানালাম সেটা আপনারা যা চেয়েছিলেন তা পারলাম কিনা। আপনি তো সেই লোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের জাতীয় সংসদ নির্বাচন কিন্তু একদম চলে এসেছে। সেই হিসেবে ধরতে গেলে বড় জোর 24 দিন আছে। 24 দিন পরে এই জাতি সিদ্ধান্ত দেবে যে কারা পরবর্তী 5 বছরের জন্য সরকারে থাকবে, কারা দেশ পরিচালনা করবে, এবং রাজনৈতিক দলগুলো অথবা জোটগুলো কিভাবে দেশ পরিচালনা করবে সে সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদের সাধারণ মানুষের কাছে নেই। মানুষ জানে না যে বিএনপি গেলে বিএনপি কি করবে, অথবা জামাত গেলে তার জোটের লোকজনদের নিয়ে গেলে তারা কি করবে। মানুষের কাছে কোনো ইস্তেহার কিন্তু এখনো আসেনি, কোনো তাদের কাছ থেকে কোনো অঙ্গীকার নামাও আসেনি। সরকার এদিকে কি করছে? আমি যদি 3টা পার্টিকে ধরি, যে নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন, এবং সেই নির্বাচনে অংশ নিচ্ছে কারা? কতগুলি রাজনৈতিক দল, বিএনপি জামাত সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল। আর বিপরীত দিকে যে সরকারের এ সময় চুপ করে থাকা উচিত ছিল, কোনো পক্ষ নেওয়ার কথা ছিল না, সেই সরকার নিজেও একটা পার্টি হয়ে গেছে, এবং সেই সরকার এখন মাঠে নেমেছে, তার সমস্ত ইনস্ট্রুমেন্টকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছে কি করতে? যে জুলাই সনদের উপর যে রেফারেন্ডাম হবে, মানে যে গণভোট হবে, সেই গণভোটে হা ভোটকে বিজয়ী করার জন্য সরকারের এই যে ভূমিকা, এই ভূমিকাটা কি ঠিক হচ্ছে? এটা নিয়ে আমরা আলোচনা করেছি, আমি নিজেও কথা বলেছি। দেখুন, একটা কথা বলি, যে রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে তারা এখন তাদের অবস্থানটা কি এই হা ভোট অথবা না ভোট নিয়ে, মানে এই রেফারেন্ডাম নিয়ে, গণভোট নিয়ে তাদের অবস্থানটা কি? যদি তাদের মধ্যে কেউ বলেন যে আমরা যেভাবে গণভোট হচ্ছে অথবা যে পয়েন্টগুলোতে গণভোট হচ্ছে আমি তার পক্ষে না, যদি কোনো দল বলে, সঙ্গে সঙ্গে সে কি হলো? সে কিন্তু সরকারের সঙ্গে একটা বিরোধিতায় লিপ্ত হলো, কারণ সরকার তো হা ভোটের পক্ষে নিচ্ছে। তাহলে ওই রাজনৈতিক দলটা অথবা ওই পক্ষটা অথবা ওই প্রার্থীটা সরকারের সঙ্গে একটা মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গেল। তাহলে সে কি সরকারের কাছ থেকে এই নির্বাচনে নিরপেক্ষ আচরণ পেতে পারবে? পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে? এ কথা কোনো জবাব আছে? দেখুন, সরকার কিন্তু নেমেছে একেবারে নির্লজ্জভাবে, কোনো রাগ ঢাকার নেই। সরকার প্রধান উপদেষ্টা নিজেও বলছেন যে আপনারা হা ভোটকে জয়যুক্ত করুন। রাস্তার আপনার মোড়ে মোড়ে দেখবেন, বিভিন্ন সরকারি অফিসে দেখবেন, ব্যাংকগুলিতে দেখবেন, তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণা চালাতে গিয়ে যে বিপুল খরচ হচ্ছে, এই খরচ কে দিচ্ছে? সরকার দিচ্ছে। সরকার একজন উপদেষ্টার পদমর্যাদায় একজন বিদেশি নাগরিক, উনি দ্বৈত নাগরিক, বাংলাদেশেরও নাগরিক আবার আমেরিকারও নাগরিক। উনি মিস্টার আলী রিয়াজ, উনি বিভিন্ন জায়গায় যেহেতু উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদায় আছেন, উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেশের, যে সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করছেন এবং সেখানে উনি বলছেন যে কিভাবে হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে। এবং উনি এমন এমন কিছু মিসলিডিং কথাবার্তা বলছেন যেগুলো মানে আসলে আমি মনে করি এক ধরনের প্রোপাগান্ডা ছাড়া আর কিছু না। এটা প্রচার নয়, এটা মিথ্যা প্রচারণা। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি। উনি গত কয়েকদিনে কি কি বলেছেন, আমি মাত্র র্যান্ডমলি 2-3টা জায়গা থেকে নিয়েছি। এক জায়গায় উনি বলেছেন গণভোটে হা ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে। মিস্টার আলী রিয়াজকে আমি প্রশ্ন করতে চাই, বৈষম্যহীন অর্থ বুঝেন? উনি একটু বিদেশে লেখাপড়া করেছেন, বিদেশে মাস্টারি করেন, ওখানেই থাকেন, মাঝে মাঝে বাংলাদেশে আসেন। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ পাবে আপনি গ্যারান্টি দিচ্ছেন? কিভাবে দিচ্ছেন? যদি জুলাই সনদ পাশ হয়, তাহলে জুলাই সনদ পাশ হলে বৈষম্যহীন হয়ে যাবে বাংলাদেশ?
আপনি যে লিখিত যে সংবিধানটা দিয়েছেন, যে কাজগুলো তো আপনার কাজ, এটা তো ইওর ব্রেন চাইল্ড না। আপনার সন্তানকে আপনি সবাইকে খাওয়ানোর চেষ্টা করছেন যে আপনার সন্তানের মতো সুদর্শন সন্তান আর নাই, এটা আপনি বলার চেষ্টা করছেন। পৃথিবীর সব পিতা মাতাই তাই করে, আপনিও তাই করছেন। কিন্তু আপনি তো নিজেই এই দেশকে ওন করেন না ভাই। আপনি অর্ধেক বাংলাদেশি, অর্ধেক আমেরিকান। এবং আপনি যখন জুলাই সমাপ্ত করেন, তারপরে আপনি যে আমেরিকান আবার দূত উঠে দেখা করে আসেন, দেখেন ম্যাডাম যা বানালাম, জাহেদ স্যার যা বানালাম সেটা আপনারা যা চেয়েছিলেন তা পারলাম কিনা। আপনি তো সেই লোক। আপনি আমাকে বৈষম্যহীন সমাজের লোক দেখাচ্ছেন কিভাবে? দেখুন, যে ৭২-এর সংবিধানের আপনি এত সমালোচনা করেছেন, সে ৭২-এর সংবিধানে কোথাও লেখা আছে যে সমাজ বৈষম্যমূলক হবে? লেখা তো নেই। তাহলে আপনি আপনার সংবিধানে কি লেখা আছে কি নেই, তার উপর কি সমাজের বৈষম্য অথবা বৈষম্যহীনতা নির্ভর করে? কোথাও কি ৭২-এর সংবিধানে কোথাও কি লেখা ছিল যে দেশ থেকে অর্থ বিদেশে পাচার করা যাবে? লেখা ছিল? কোথাও কি লেখা ছিল যে মানুষের ভোটাধিকারকে ছিনিয়ে নিতে হবে? কোথাও কি লেখা ছিল যে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে উঠবেন? লেখা নাই, এগুলি লেখা থাকে না। এগুলো যারা প্রয়োগ করে তাদের মন মানসিকতার উপর নির্ভর করে। এই যে আপনি এখন গাইড দিতে বলতেছেন যে হার উপর ভোট দিন, আপনারা ভোট দেওয়াটা সরকারি কর্মচারীদের তার পক্ষে প্রচারণা করার দায়িত্ব, এটা কোথায় লেখা আছে? আপনি গাইড জুড়ে চালাচ্ছেন। আপনি গাইড জুড়ে বলতেছেন এটা বৈধ। আচ্ছা, যদি বৈধ হয়, যদি ভোটের পক্ষে প্রচারণা চালাটা বৈধ হয়, তাহলে নিশ্চয়ই না ভোটের পক্ষে প্রচারণা চালানো বৈধ হবে। যদি কোনো সরকারি কর্মকর্তা বলেন যে আমি মনে করি যে ভোটের ভালো হবে না ভোটে ভালো হবে, আমি তাহলে না ভোটের পক্ষে প্রচারণা চালাতে দেবেন আপনারা? একটা ফ্যাসিস্টের দোষর বলে জেলে ঢুকাই দিবেন, এটাই তো করবেন। কারণ আপনি যারা বলছেন, আপনার সরকারের লোকেরা বলছেন, কিন্তু এ সংক্রান্ত কোনো কি আইন পাশ করেছেন আপনারা যে ভোটের পক্ষে ভোট দিতে হবে? কোন আইন পাশ করেছেন? যদি আইন পাশ না করেন, তাহলে সরকারি কর্মকর্তারা আপনার এই ব্যক্তিগত কথা শুনবে কেন? আপনি, আপনাদের যারা সহকর্মী আছেন, যারা উপদেষ্টা আছেন, এমনকি প্রধান উপদেষ্টা আছেন, আপনাদের মুখের কথা আমরা শুনবো কেন? কেন শুনবো বলেন? আপনাকে ভোট তো দিচ্ছেন, আপনি তাহলে ভোট দিন না। আপনি সিদ্ধান্ত দিয়ে দেন যে ভোট জয়যুক্ত হয়েছে, কোনো সমস্যা তো নাই। আপনি ভোট দিচ্ছেন, দিয়ে আবার সরকারিভাবে সরকারি অর্থ ব্যয় করে এই পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটা কোন ধরনের প্রতারণা? এদিকে আপনি পারেন। তখন আলী রিয়াজ আরো কি বলেছে? আলী রিয়াজ বলেছেন সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই এই গণভোট। এটুকু ঠিক আছে, গণভোট ঠিক আছে, কিন্তু তারপর উনি বলেছেন এখানে আপনারা সবাই ভোট দিন। ভোট দিলেই এই সরকার আর ফ্যাসিস্ট উঠতে পারবে না। আবার আরেক জায়গায় বলেছেন গণভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই। আলী রিয়াজ, এই হলো ওনার আইন বোঝার ক্ষমতা। এই বোধ বুদ্ধি নিয়ে উনি সংবিধান পরিবর্তন করছেন। বাধা থাকবে না কেন? আপনি চট করে করবেন কি ইংল্যান্ডের উদাহরণ নিয়ে আসবেন যে ব্রেক্সিটের পক্ষে তারা করেছিল। আরে ভাই, ব্রেক্সিটের পক্ষে তো গণভোট ইংল্যান্ডে হয়েছিল একটা মাত্র ইস্যু, যে আপনারা কি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকতে চান কি চান না, অথবা না। ওখানে কোনো প্যাকেজ ছিল? আমি গতকালকে বলেছিলাম যে প্যাকেজের কি সমস্যাটা হয়, যে 4টা 5টা প্রশ্ন 10টা প্রশ্নের উত্তর একটা অথবা না দিয়ে বলা যায় না। ওখানে অনেক রকম কথা থাকে। একটাকে আমার মনে হয়, আরেকটাকে আমার না মনে হয়, আমার অপশন থাকে না। আপনি আমাকে একটা প্যাকেজের মধ্যে আপনার ধরেন 84টা প্রশ্ন, তার মধ্যে 30টাতে একমত হয়েছে ধরলাম, আর বাকি থেকে 54টা। তো 54টা বিষয়ে যেটার মধ্যে রাজনৈতিক দলগুলি একমত হয় নাই, সেটাকে আপনি আমাকে দিয়ে না বলাচ্ছেন কেন? আমি 54টাকে বললে সবগুলিকে বলতে হবে, আর না বললে সবগুলি না হয়ে যাবে। এটা আপনি কিরকম একটা উদ্ভট নিয়ম জারি করেছেন। তারপরেও প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য আপনি বাধা নেই বলছেন, মানে কি? প্রজাতন্ত্রের কর্মচারীদের বলতেছেন যে আপনার ভোটের পক্ষে প্রচারণা চালান। যদি ভোটের পক্ষে প্রচারণা চালানো যদি বাধা না থাকে আইনগত, তো না ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনগত বাধা থাকে, কথাটা করতে দিবেন? কেউ যদি বলে আমি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি, সে কি মুক্ত থাকতে পারবে আপনার মনে হয়? আপনাদের আইন শৃঙ্খলা, আপনাদের আইনের শাসন আমরা দেখি নাই, দেখছি না যে এরকম ভাবে ওনারা নানা জায়গায় নানা কথা বলে বেড়াচ্ছেন। পলিটিক্যাল পার্টিগুলো কি বলছে দেখেন, যারা নাকি এই আলী রিয়াজ সাহেবদের মতো লোকদের এই সমস্ত কথাবার্তাকে পছন্দ করছে না, তারাও কিন্তু সরাসরি বলার সাহস পাচ্ছে না পলিটিক্যাল পার্টিগুলো। কেন? বললে পরে তাদেরকে স্বৈরাচারের দোষর হিসেবে আখ্যায়িত করে আবার একটা মব পরিচালনা করা হবে। এটা কি একটা মবের নির্বাচন হচ্ছে? দেখুন, আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির নেতা, উনি কি বলেছেন?
ওনার এই বক্তব্যটা আমাকে পছন্দ হয়েছে। উনি বলেছেন কোন বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার কথা বলা সরকারের উচিত নয়। তার মানে এই যে আপনার হার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এটা কিন্তু বিএনপি পছন্দ করছে না, কিন্তু বিএনপি সরাসরি বলার সাহস পাচ্ছে না, কারণ মবের ভয়ে। আপনাদের তো একটা অস্ত্র আছে, সাথে মব লেলাই দিবেন, এই দেখো বিএনপি না ভোটের পক্ষে বলছে, হা ভোট বলছে না, মানে জুলাই চেতনা তারা ভ্রমণঠিত করছে। জুলাই, আচ্ছা আমি একটা কথা বলি, জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে আপনাদের তৈরি জুলাই সনদ সম্পূর্ণভাবে কি ধারণ করতে পেরেছে? পারেনি তো। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ছোট্ট একটা। ধরা যাক আমার জ্বর হয়েছে, আমাকে এনে আমার একজন বলছে তুমি ওষুধটা খাও, খেলেই তোমার জ্বর ভালো হয়ে যাবে। তো আমি কি জানতে চাইবো না ওষুধটা কি? এটা কি প্যারাসিটামল, নাকি এটা ডায়াবেটিসের ওষুধ, নাকি এটা প্রেশারের ওষুধ? আমি জানতে চাইবো না? আমি তো জানতে চাইবো। এই জানতে চাওয়াটা কি অন্যায়? আপনি বলছেন তুমি এটা খাও, চোখ বন্ধ করে আমার উপর আস্থা রেখে খাও, তখন আমি জানতে চাইবো ভাই আপনি কে? আপনার কি আসলে মেডিকেল সায়েন্স কোনো ডিগ্রি আছে, নাকি আপনার কাঠমিস্ত্রি? আমার তো জানতে চাইতে হবে আপনি কে, আলী রিয়াজ সাহেব কে? তার কথা অনুযায়ী আমাকে বিশ্বাস করতে হবে যে হা ভোট দিলেই দেশের বৈষম্যহীন সমাজ প্রচারিত হয়ে যাবে, হা ভোট দিলেই এই দেশে একটা পাওয়ারফুল কিছু হয়ে যাবে, হা ভোট। এটা আপনি কি করে আপনি বলেন? অথচ দেখার প্রচারণা কোন পর্যায়ে গেছে। আমি দেখলাম আজকে সিলেটে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে জানেন আপনারা? হয়তো বোধহয় ভুলে গেছেন, কারণ ওনার তো কোনো কর্মতৎপরতা কখনো দেখি নাই। ওনার নাম হলো নূরজাহান বেগম। এই নূরজাহান বেগম, ওনাকে যে আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমার এটা এখনো রহস্য, এই ভদ্র মহিলাকে স্বাস্থ্য উপদেষ্টা কেন বানানো হয়েছিল আমি এখনো বুঝতে পারি নাই। যাও, তো উনি একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন যে এই হা ভোটের পক্ষে থাকাটা নাকি ফরজে কিফায়া। হ্যাঁ, এটা উনি বলেছেন। আমি আপনাকে পরিষ্কার উনি কি বলেছেন। উনি বলেছেন, আমি একটা পত্রিকা থেকে নিচ্ছি, আপনাকে পত্রিকাটা দেখেন, আপনারা দেখেন, যে গণভোটে হার পক্ষে থাকা ফরজে কেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। উনি শুক্রবার দিন দুপুরে সিলেটের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান। দেখেন, তো উনি এটা বলেছেন, আমার কাছে মানে কি বলবো, অস্বাভাবিক লাগে। এই ভদ্র মহিলা আসলে নিজেও জানেন না যে হা ভোটটা কেন, এবং উনি নিজেও জানেন না ফরজে কেফায়া কাকে বলে। আমি একেবারে শিওর ফরজে কেফায়া জিনিসটা কি ভাইয়া? ফরজে কেফায়া হলো যে যেটা ফরজ, কিন্তু একটা গোষ্ঠীর কাছে যখন একটা গোষ্ঠীকে অবহিত করা হয় এই ফরজটা পালন করার জন্য, তখন যদি ওই গোষ্ঠীর পক্ষ থেকে একজন দুইজন যাই যদি সেই ফরজটা পালন করে, তাহলে ওই 10 জনের মধ্যে সবারই এটা ফরজ পালন হয়ে গেছে বলে মনে করা। যেমন জানাজা নামাজ ফরজে কেফায়া। ধরেন আপনার বাড়িতে আপনারা শুনলেন যে আপনার প্রতিবেশী মারা গেছে, আপনার বাড়িতে সবাই সেই জানাজায় অংশ নিতে পারলো না, একজন নিল অথবা দুইজন নিল, বাকিরা অন্য কাজে ব্যস্ত আছেন, তাহলে কিন্তু এই সবারই ফরজটা আদায় হয়ে গিয়েছে বলে ধরা হবে। কিন্তু যদি একজনও না যায়, আপনার বাড়িতে যদি একজনও সেখানে না যায়, তাহলে এই সবাই কিন্তু একটা ফরজ ভঙ্গের অপরাধী হবেন। এটা হলো ফরজে কেফায়া। তাহলে কি হলো? তাহলে আমার বাড়িতে একজন যে হা ভোট দিয়ে আসলো, ফরজে কেফায়া পালন হয়ে গেল। আপনি এটা চান? তাহলে আর কেউ গেল না, আমার গোত্র থেকে একজন গেল, আর বাদ বাকি সবাই যে না ভোট দিল, তাহলে আপনি কি করবেন ভাই? উনি ফরজে কেফায়াও বুঝেন না, উনি গণভোটও বুঝেন না আসলে, আর স্বাস্থ্য যে বুঝেন না, এটা তো গত 18 মাসে আমরা বুঝে ফেলেছি। এই হলো এই সরকারের দক্ষতা। যেহেতু আমি নূরজাহান বেগমের ধর্মের কথাটা তুললাম, গতকালকে আমি আমার এই অনুষ্ঠানে, এই প্রোগ্রামে একটা দর্শকের কথা আমি পড়েছিলাম, এটা আজকে আমি পড়েছিলাম। সেখানে একজন দর্শক একটা মন্তব্য করছিলাম, আমি এই মন্তব্যটাকে আবারও আপনাদেরকে পড়ে শোনাতে চাই। মিস্টার ওয়াসিউর রহমান নামে এক ভদ্রলোক বলেছিলেন, তিনি বলেছিলেন যে মুসলিম হিসেবে গণভোটে না দেওয়ার কোনো বিকল্প নাই। মানে আপনি যদি মুসলমান হন, তাহলে আপনাকে গণভোটে না ভোটে দিতে হবে। এটা ওনার বক্তব্য, কিন্তু কারণ উনি আবার এর পেছনে একটা ব্যাখ্যা দিয়েছেন। কারণ সূরা ইসরার 36 নম্বর আয়াতে বলা আছে, কি বলা আছে? আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না, কান চোখ হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। মানে সূরা ইসরা বলা আছে যে বিষয়টা তুমি ভালো মতো বোঝো না, সেটা তুমি অনুসরণ করো না, সেটা তুমি ফলো করো না।
তো উনি বলছেন যে গণভোটে যে 4টি প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল না হয়ে যদি কেউ এসবের উত্তরে হা ভোট দেয় তাহলে সে কি কোরআনের এই আয়াত অমান্য করবে না? এবার বুঝেন, ব্যাখ্যা দেন এবার কেমন করে দিবেন। নুরজাহান বেগম, আপনাকে বলছি, আপনি তো ফরজে কিফায়া বলে একটা হাদিস একটা আপনার দিয়ে আসলেন, ওসিয়তনামা করে আসলেন একটা, এটা ফরজে কিফায়া। তো ওটা যদি ফরজে কিফায়া হয় তাহলে সূরা ইসরার 36 নম্বর আয়াতের যে প্রশ্নটা মিস্টার ওয়াসিউর রহমান তুলেছেন, আপনি এটাকে কিভাবে এক্সপ্লেন করবেন? এই যে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন সম্পর্কে সবাই সম্পূর্ণ ওয়াকিবহাল না? ওয়াকিবহাল না। এই যে আপনি আমার শুনছেন আপনার আমার অনুষ্ঠান, আমি আপনাকেই প্রশ্ন করি, আপনি কি গণভোটের দেওয়া 4টা প্রশ্ন সম্পর্কে ডিটেল জানেন, বোঝেন? না বুঝলে হা অথবা না দিয়ে না, বুঝে দেন। হা দিলেও বুঝে দেন, না দিলেও বুঝে দেন। বুঝেন আপনি? এই হলো আমাদের দেশ, এই হলো আমাদের দেশ পরিচালনাকারী সরকার এবং সরকারের লোকগুলো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা যখন যাকে যেভাবে প্রয়োজন ব্যবহার করে যাচ্ছে। এটা ঠিক না।